ওয়ার্ল্ড অফ সাসপেন্সে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্প খুদে ঘাতক, রচনায় অনিশ দাস অপু। গল্পের সূত্র ধরে আমি আশা হোসেন দৃষ্টি। গল্প পাঠে আছেন স্বাগতা বৃতি। অন্যান্য চরিত্রে রয়েছেন ফারজানা মুন, প্রদীপ চৌধুরী এবং শাকিল আহমেদ। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আশা করি আমাদের সাথে থাকবেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প খুদে ঘাতক। খুন হয়ে যাচ্ছে, এই ভয়টা যেদিন থেকে পেয়ে বসলো ওকে, সাহস করে কথাটা কাউকে বলতে পারিনি। আশঙ্কাটা একটু একটু করে বেড়ে উঠেছিল। গত কয়েক মাস ধরে ধীরে ধীরে প্রবল হচ্ছিল সন্দেহ। ছোট্ট কয়েকটা ঘটনা সেটাকে আরও স্পষ্ট করে তোলে। গভীর এবং তীব্র এক স্রোতের মধ্যে হাবুডুবু খাচ্ছে সে। এই মুহূর্তে নিচের দিকে প্রচণ্ড জোরে কে যেন টানছে ওকে। কালো এবং বিশাল এক গহ্বরে ঢুকে যাচ্ছে। অষ্টসুর টেনিস বল সাইজের ড্যাব ড্যাবে চোখওয়ালা বিকট চেহারার ওটা কি? গোল গোল চাকা চাকা দাগ সুরগুলোর একসঙ্গে প্রসারিত হলো সবকটা। একটা ঝিলিক দেখল শুধু সে। পরক্ষণে টের পেলেও হিলহিলে সুরগুলো তাকে বেঁধে ফেলছে। কঠিন নিষ্পেষণ, মুখ হা হয়ে গেল তার। চিৎকার করতে যাচ্ছে গলা ফাটিয়ে। ঘরটাকে তার মনে হলো বিশাল এক সমুদ্র, ভেসে আছে সে। কিন্তু চারপাশে ওরা কারা? সাদা মুখোশ পরা, হাতে ধারালো যন্ত্রপাতি, কথা বলছে নিচু স্বরে। কে আমি? ভাবার চেষ্টা করলো সে। কি আমার নাম? শায়লা হক। বিদ্যুৎ চমকের মতো নিজের নামটা মনে পড়ল তার। মাহবুবুল হকের স্ত্রী। কিন্তু তারপরও অস্বস্তিবোধটা দূর হলো না। নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছে মুখোশধারী লোকগুলোর মাঝে। প্রচণ্ড ব্যথা তার শরীরে, বমি উগরে আসতে চাইছে। সেই সঙ্গে যোগ হয়েছে মৃত্যু ভয়। হঠাৎ শায়লা ভাবল, আমি ওদের চোখের সামনে খুন হয়ে যাচ্ছি। ডাক্তার কিংবা নার্স খুনাক্ষরেও বুঝতে পারছে না আমার শরীরে কি ভয়ঙ্কর একটা জিনিস ঘাপটি মেরে আছে। জানি না মাহবুবও, শুধু আমি জানি, আর জানে ওই খুনেটা খুদে গুপ্তঘাতক। মারা যাচ্ছি আমি, কিন্তু কাউকে কথাটা বলতে পারছি না। আমার সন্দেহের কথা শুনলে ওরা হাসবেন, বিদ্রূপ করে বলবেন প্রলাপ বকছি আমি। কিন্তু খুনিটাকে ওরা ঠিকই কোলে তুলে নেবেন। ঘুণাক্ষরেও কল্পনা করবেন না আমার মৃত্যুর জন্য ওটাই দায়ী। শুধু সবাই শোক প্রকাশ করবে, আর আমার খুনিটার জন্য সবার দরদ উতলে পড়বে। মাহবুব কোথায়? অবাক হলো শায়লা। নিশ্চয়ই ওয়েটিং রুমে একটার পর একটা সিগারেট ফুঁকছে আর ঘড়ির দিকে একটাই তাকিয়ে অপেক্ষা করছে কখন শুনবে সংবাদটা। শায়লার শরীর হঠাৎ ঘেমে উঠল। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠল। এবার আসছে ওটা, আমাকে খুন করতে আসছে। চিৎকার শুরু করলো সে। কিন্তু আমি মরব না, কিছুতেই মরব না। বিশাল এক শূন্যতা গ্রাস করলো শায়লাকে। খালি খালি লাগলো পেট। ব্যথাটা হঠাৎই চলে গেছে। প্রচণ্ড ক্লান্ত লাগলো নিজেকে। অন্ধকারের একটা পর্দা দ্রুত নেমে আসছে চোখের উপর। আধারের রাজ্যে হারিয়ে যেতে যেতে ভাবল শায়লা, শেষ পর্যন্ত ঘটেছে তাহলে ব্যাপারটা। পায়ের শব্দ শুনতে পেল শায়লা। আস্তে আস্তে কে যেন হেঁটে আসছে। দূরে একটা কণ্ঠ বলে উঠল, ঘুমোচ্ছে মেয়েটা, এখন ওকে ডিস্টার্ব করো না। পরিচিত শেভিং লোশনের সুঘ্রাণ স্বর্গের শান্তি বয়ে দিল শায়লার শরীরে। মাহবুব ওর পাশে এসে দাঁড়িয়েছে, আর কণ্ঠটা ডাক্তার মুখলিসুর রহমানের। চোখ খুলল না শায়লা, নরম গলায় বলল, আমি জেগে আছি। অবাক কাণ্ড, কথা বলছে সে।
তার মানে মারা যায়নি। শায়লা অনুভব করলো ওর হাত দুটো উষ্ণ আবেগে চেপে ধরেছে মাহবুব। শায়লা ভাবল, তুমি খুনিটার সঙ্গে দেখা করতে চাইছো? আমি শুনতে পাচ্ছি তুমি ওটাকে দেখতে চাইছো। তাহলে আমার আর কিছুই বলার নেই। চোখ খুলল শায়লা। বিছানার পাশে দাঁড়িয়ে আছে মাহবুব। দুর্বল হাতটা বাড়ালো শায়লা। সজনিটা সরালো একপাশে। ঘাতক তাকালো মাহবুবের দিকে। তার ছোট্ট মুখটা লাল, গভীর চোখজোড়া শান্ত, ঝিকমিক করছে। ইসরে, কি সুন্দর আমার সোনাটা। চুমু খাওয়ার জন্য ঝুঁকল সে। আস্তিন ধরে টান দিলেন ডক্টর মোখলেসুর রহমান। না না, এখন নয়, পরে। নবজাতক শিশুকে এভাবে চুমু খেতে নেই। তুমি আমার চেম্বারে এসো, কথা আছে। যাওয়ার আগে শায়লার হাতে চাপ দিল মাহবুব। কৃতজ্ঞ গলায় বলল, ধন্যবাদ শায়লা, অসংখ্য ধন্যবাদ। ক্লিষ্ট হাসল শায়লা, কিছু বলল না। ডাক্তারের রুমে ঢুকলো মাহবুব। হাতের ইশারায় ওকে বসতে বললেন মোখলেসুর রহমান। তারপর একটা সিগারেট ধরালেন। গম্ভীর মুখে অনেকক্ষণ চুপচাপ টানলেন ওটা। তারপর কেশে গলা পরিষ্কার করলেন। সোজা তাকালেন মাহবুবের চোখের দিকে। বাচ্চাটাকে তোমার স্ত্রী মেনে নিতে পারছে না মাহবুব। কি? ওর জন্য খুব কঠিন সময় গেছে। তোমাকে তখন বলিনি তোমার টেনশন বাড়বে বলে। ডেলিভারি রুমে শায়লা হিস্টেরিয়ার রোগীর মতো চিৎকার করে অদ্ভুত সব কথা বলছিল। আমি ওইসব রিপিট করতে চাচ্ছি না, তবে বুঝতে পারছি বাচ্চাটাকে সে নিজের বলে ভাবতে পারছে না। তবে এর কারণটা আমি তোমাকে একটু প্রশ্ন করে জানতে চাই। সিগারেটে বড় একটা টান দিলেন ডাক্তার। এক মুখ ধোয়া ছেড়ে বললেন, বাচ্চাটা কি আনওয়ান্টেড চাইল্ড মাহবুব? এ কথা জিজ্ঞেস করছেন কেন? জানাটা খুব জরুরি। অবশ্যই সে ওয়ান্টেড চাইল্ড। আমরা একসঙ্গে এ নিয়ে প্ল্যান করেছি। শায়লা তখন কত খুশি। সমস্যাটা তো হয়েছে ওখানেই। যদি বাচ্চাটা আনপ্ল্যান্ড হতো তাহলে ব্যাপারটাকে সাধারণ একটা কেস বলে ধরে নিতাম। অপ্রত্যাশিত শিশুকে বেশিরভাগ মাই ঘৃণা করে, কিন্তু শায়লার ক্ষেত্রে এটা ঠিক মিলছে না। মোখলেসুর রহমান সিগারেটটা ঠোঁট থেকে আঙুলের ফাঁকে ধরলেন। তারপর অন্য হাত দিয়ে চোয়াল ঘষতে ঘষতে বললেন, তাহলে ব্যাপারটা অন্য কিছু হবে। হয়তো শৈশবের কোনো ভীতিকর স্মৃতি ওর তখন মনে পড়েছে, কিংবা আর সব মায়ের মতোই সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুভয় ওকে কাবু করে ফেলেছিল। যদি এরকম কিছু হয় তাহলে দিন কয়েকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে মাহবুব, একটা কথা, শায়লা যদি তোমাকে বাচ্চাটার ব্যাপারে কিছু বলে, মানে সে চেয়েছিল বাচ্চাটা মৃত জন্ম নেয়, তাহলে কিন্তু শকড হয়েও না। আশা করছি সব ঠিক থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওদেরকে নিয়ে এই ব্যাচেলর বুড়ো ডাক্তার চাচার চেম্বারে চলে এসো, কেমন? তোমাদেরকে এমনিতেও দেখতে পেলে খুব খুশিই হব। ঠিক আছে চাচা, শায়লা একটু সুস্থ হয়ে উঠলে সপরিবারে আপনার বাসায় আবার যাব। চমৎকার একটি দিন। মৃদু গুঞ্জন তুলে টয়োটা স্কারলেট ছুটে চলেছে লালমাটিয়ার দিকে। জানালা দিয়ে বাইরের দিকে তাকালো মাহবুব। আহ, কি সুন্দর নীল আকাশটার রং। কাজ নামিয়ে নিল। রাস্তার পাশে একটা ফুলের দোকান থেকে রজনীগন্ধার সুবাস ঝাপটা মারল নাকে। প্রাণ ভরে গন্ধটা টানল মাহবুব। বেনসনের আনকোড়া প্যাকেটটার সেলোফেন ঘিরে একটা সিগারেট গুজল ঠোঁটে। টুকটাক কথাও বলছে শায়লার সাথে। শায়লা হালকাভাবে জবাব দিচ্ছে। বাচ্চাটাও ওর কোলে। মাহবুব খেয়াল করলেও আলগোছে ধরে আছে সে ছোট্ট মানুষটাকে। মাতৃসুলভ কোনো উষ্ণতা প্রকাশ পাচ্ছে না শায়লার আচরণে। যেন কোলে শুয়ে আছে চিনে মাটির একটা পুতুল। ব্যাপারটা দেখেও না দেখার ভান করল মাহবুব। আচ্ছা,
খোকন সোনার নাম কি রাখবো আমরা? শায়লা বাইরের সবুজ গাছগাছালি দেখতে দেখতে উদাসীন গলায় বলল, এখনো ঠিক করিনি, তবে একদম আলাদা কোনো নাম রাখতে চাই আমি। এখনই এ নিয়ে গবেষণা বসতে হবে না। আর দয়া করে বাচ্চার মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ো না তো। বলল বটে, কিন্তু এ যেন নিছক বলার জন্যই বলা। শায়লার গা ছাড়া ভাব আহত করল মাহবুবকে। সিগারেটটা ফেলে দিল জানলা দিয়ে। দুঃখিতও বলল। বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে মায়ের কোলে। দ্রুত অপসৃয়মান গাছের ছায়া খেলা করছে তার মুখে। কালো চোখ দুটো খোলা, ছোট্ট গোলাপি রবারের মতো মুখ হাঁ করে ভেজা শ্বাস ফেলছে। শায়লা এক পলক তাকালো বাচ্চার দিকে, শিউরে উঠল। ঠান্ডা লাগছে? অল্প, কাজটা উঠিয়ে দাও। মাহবুব ধীরে ধীরে জানলার কাজ ওঠালো। দুপুরবেলা মাহবুব খোকন সোনাকে নার্সারির রুম থেকে নিয়ে এসেছে। উঁচু একটা চেয়ারের চারপাশে অনেকগুলো বালিশ রেখে তার মধ্যে শোয়ালো ওকে। শায়লা প্লেটে ভাত বাড়তে বাড়তে বলল, ওকে অত উঁচু চেয়ারে শুইও না, পড়ে টরে যাবে আবার। আরে না, পড়বে না। দেখো টুট্টু বাবু এখানে দিব্যি আরামে ঘুমাবে। দেখো দেখো, বাবু সোনার মুখ দিয়ে লালা পড়ে কেমন চিবুক ভিজিয়ে দিয়েছে। তোয়ালে দিয়ে বাচ্চার মুখ মুছে দিল মাহবুব। চোখের কোণ দিয়ে লক্ষ্য করল এদিক তাকিয়ে নেই শায়লা। আরে বসতে বসতে মাহবুব বলল, বুঝলাম সন্তান দেওয়ার সময়টা খুব সুখকর নয়, কিন্তু সব মায়েরই তার বাচ্চার প্রতি কিছু না কিছু মায়া থাকে। ঝট করে মুখ তুলল শায়লা। ওভাবে বলছো কেন? বাচ্চার সামনে এসব কথা কখনো বলবে না। পরে বলো যদি তোমার বলার এত ইচ্ছা থাকে। সংযম হারালো মাহবুব। কিসের পরে? ওর সামনে বললেই বা কি আর পেছনে বললেই বা কি? হঠাৎ শান্ত হয়ে গেল। ডাক্তারের কথা মনে পড়ে গেছে। শায়লার মানসিক অবস্থা এখন ভালো নয়। ওর সঙ্গে রাগারাগি করা চলবে না। ঢোক গিলল মাহবুব। নিচু গলায় বলল, দুঃখিত শায়লা। কোনো কথা বলল না শায়লা। প্রায় নিঃশব্দে শেষ হলো ওদের মধ্যাহ্ন ভোজন। রাতে ডিনারের পর মাহবুব বাচ্চাকে নিয়ে চলে গেল উপরে। শায়লা ওকে কিছুই বলেনি, কিন্তু নীরব অভিব্যক্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল কাজটা মাহবুবকেই করতে হবে। নার্সারিতে খোকন সোনাকে রেখে নিচে নেমে এলো মাহবুব। ক্যাসেট প্লেয়ারে রবীন্দ্রসঙ্গীত চাপিয়েছে শায়লা। সম্ভবত শুনছে না। ওর চোখ বন্ধ, সুষ্ঠুভাবে শুয়ে আছে বিছানায়। শব্দহীন পায়ে এগিয়ে এলো মাহবুব। দাঁড়ালো শায়লার পাশে। একটা হাত রাখলো চূর্ণ কুন্তলে। চমকে চোখ মেলে চাইল শায়লা। স্বামীকে দেখে স্বস্তি ফুটে উঠল দু চোখের তারায়, যেন বিদ্যুৎ খেলে গেল ওর শরীরে। জড়িয়ে ধরল সে মাহবুবকে। মাহবুব টের পেল ওর আড়ষ্ট শরীর ধীরে ধীরে নমনীয় হয়ে যাচ্ছে, যেন প্রচণ্ড ভয় পেয়েছিল সে কোনো কারণে। তুমি খুব ভালো মাহবুব, কত নিশ্চিন্তে তোমার উপর ভরসা করতে পারি আমি। এত নির্ভরযোগ্য তুমি। বাবা বলতেন, পুত্র মনে রেখো তোমার সংসারে তুমি একমাত্র অবলম্বন। তোমার বাবার যোগ্য পুত্রই হয়েছ বটে। তোমাকে পেয়ে এত সুখী আমি, জানো প্রায় ভাবি এখনও যেন আমরা নবদম্পতি রয়ে গেছি। আমাদের নিজেদের ছাড়া আর কারো কথা ভাবতে হচ্ছে না, কারো দায়িত্বও নিতে হচ্ছে না। আমাদের কোনো সন্তান নেই। মাহবুবের হাত দুটো নিজের গালে ছোঁয়ালো শায়লা। হঠাৎ অস্বাভাবিক সাদা হয়ে উঠেছে ওর মুখ। ওহ মাহবুব, একটা সময় ছিল যখন ছিলাম শুধু তুমি আর আমি। আমরা পরস্পরকে নিরাপত্তা দিতাম, আর এখন এই বাচ্চাটাকেও আমাদের নিরাপত্তা দিতে হবে। কিন্তু বদলে তার কাছ থেকে আমরা কোনো নিরাপত্তা পাবো না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? হাসপাতালে শুয়ে শুয়ে আমি একা কত কিছু চিন্তাভাবনা করেছি। দুনিয়াটা হচ্ছে একটা মন্দ জায়গা। তাই কি? হ্যাঁ তাই।
কিন্তু আইন সকল মন্দ থেকে আমাদের রক্ষা করে। যখন আইন বলে কিছু থাকে না, তখন ভালোবাসা নিরাপত্তার সন্ধান দেয়। আমি তোমাকে আঘাত করছি, কিন্তু আমার ভালোবাসা তোমাকে রক্ষা করছে। যদি ভালোবাসা না থাকতো, তাহলে পৃথিবীর সব মানুষই অসহায় হয়ে পড়ত। আমি তোমাকে ভয় পাই না, কারণ আমি জানি তুমি আমার উপর যত রাগ করো, বকা দাও, খারাপ ব্যবহার করো, সব কিছুর উপর ছাপিয়ে ওঠে আমার প্রতি তোমার গভীর প্রেম, নিবিড় ভালোবাসা। কিন্তু বাচ্চাটা, ও এত ছোট যে ভালোবাসা কিংবা অন্য কোনো কিছুই সে বুঝবে না, যতক্ষণ না আমরা তাকে ব্যাপারটা বোঝাই। যেমন ধরো, ও কি এখন বুঝবে কোনটা ডান আর কোনটা বাম? এখন বুঝবে না, কিন্তু সময় হলে শিখে নিবে। কিন্তু কি যেন বলতে গিয়ে থেমে গেল শায়লা, নিজেকে ছাড়িয়ে নিল মাহবুবের বন্ধন থেকে। কিসে যেন শব্দ শুনলাম। কই, আমি তো কিছু শুনিনি। ওইখানে। না, কিচ্ছু নেই। তুমি আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছো। নাও, শুতে চলো দেখি। অনেক আজে বাজে কথা বলেছি মাহবুব, কিছু মনে করো না। আসলেই আমার শরীরটা তেমন ভালো নেই। নার্সারি রুমের সামনে এসে দাঁড়ালো শায়লা, ইতস্তত করছে। তারপর হাত বাড়ালো পেতলের নবের দিকে। দরজা খুলে পা রাখলো ভেতরে। খুব সাবধানে এগিয়ে চলল বাচ্চার দোলনার দিকে। ঝুঁকলো শায়লা, সঙ্গে সঙ্গে কাঠ হয়ে গেল শরীর। মাহবুব! দৌড়ে দোলনার কাছে চলে এলো মাহবুব। বাচ্চাটার মুখ টকটকে লাল, সম্পূর্ণ ভেজা। ছোট্ট হাঁটা বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। চোখ দুটো যেন জ্বলছে রাগে। জোড়া সে উঠিয়ে রেখেছে শূন্যে, যেন বাতাস খামচে ধরার চেষ্টা করছে। আহারে, বাবু সোনাটা আমার কতক্ষণ ধরে কেঁদেছে। কেঁদেছে? কই, কান্নার আওয়াজ তো শুনলাম না। দরজা বন্ধ, শুনবে কি করে? এই জন্যই বোধ হয় ওর মুখে এত লালা আর এত জোরে শ্বাস টানছে। অবশ্যই। আহারে, আমার সোনা অন্ধকারে একা কেঁদে কেঁদে না জানি কত কষ্ট পেয়েছে। আজ রাতে ওকে আমাদের ঘরে নিয়ে যাই, কি বলো? এখানে একা থাকলে আবার যদি কাঁদে? আদর দিয়ে দিয়ে তুমি ওকে নষ্ট করবে। কথা না বলেই বাচ্চাটাকে দোলনা সহ নিজেদের শোবার ঘরে নিয়ে চলল মাহবুব। টের পেল শায়লার চোখ তাদেরকে অনুসরণ করছে। নিঃশব্দে কাপড় ছাড়ল মাহবুব, বসলো খাটের এক কোনায়। হঠাৎ কি মনে পড়তেই হাতের তালুতে খুশি মারল। তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম, আমাকে সামনে শুক্রবার হংকং যেতে হবে। আবার হংকং কেন? যাওয়ার কথা ছিল আরো 2 মাস আগে। তোমার কথা ভেবে যাওয়াটাকে পিছিয়ে দিয়েছিলাম, কিন্তু ওদিকের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, না গেলেই নয়। কিন্তু তুমি গেলে যে আমি একদম একা হয়ে পড়ব। তোমার জন্য নতুন কাজের বুয়া ঠিক করেছে আওয়াল। মহিলা শুক্রবার আসবে, তোমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি তো মাত্র অল্প কটা দিনই থাকবো। তবু আমার ভয় করছে, কেন জানি না। এত বড় বাড়িতে একা থাকার কথা ভাবলেই বুকটা গুড়গুড় করে ওঠে। আমি যদি তোমাকে সব কথা খুলে বলি, তুমি নির্ঘাত আমাকে পাগল ঠাউরাবে। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তুমি যদি আমাকে আরো কয়েকটা দিন পরে যেতে বলো, তাহলে আমি... না, তুমি যাও। আমি জানি ব্যাপারটা জরুরি। আমি আসলে তোমাকে যে কথাগুলো তখন বললাম, সেগুলো সম্পর্কে এখন ভাবছি। আইন, ভালোবাসা এবং নিরাপত্তা। আমার ভালোবাসা তোমাকে নিরাপত্তা দেবে, কিন্তু বাচ্চাটা, তোমাকে সে কি নিরাপত্তা দেবে? কি বলা যায় ভাবছিল মাহবুব। বলবি কিনা সে যত সব আজগুবি ব্যাপার নিয়ে অহেতুক চিন্তা করে মরছে। এমন সময় খুট করে বেড সুইচ চাপলো শায়লা। সাদা আলোয় উদ্ভাসিত হলো বেডরুম। দেখো,
যাকে আমি জন্ম দিয়েছি তাকে এত ভয় পাবো কেন? কারণ ও আমাকে খুন করতে চেয়েছে। ও ওখানে শুয়ে আছে, আমাদের সব কথা শুনছে, সব বুঝতে পারছে, অপেক্ষা করছে কবে তুমি বাইরে যাবে আর সে আবার আমাকে খুন করার চেষ্টা করবে। খোদার কসম বলছি। প্লিজ কেঁদো না। অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল শায়লা। স্বামীকে জড়িয়ে ধরে থাকলো। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে। চোখ লেগে এলো মাহবুবেরও। এর গভীরতর স্তরে যেতে যেতে একটা শব্দ শুনল সে। ছোট্ট ভেজা রবারের ঠোঁট থেকে চটচট শব্দ। ঘুমিয়ে পড়ল মাহবুব। সকালবেলা ঝরঝরে মন নিয়ে ঘুম থেকে জাগলো ওরা। শায়লা মধুর হাসি হাসল স্বামীর দিকে চেয়ে। হাত ঘড়িটা দোলনার উপর দোলালো মাহবুব। সূর্যের আলোয় ঝিকিয়ে উঠল কাজ। দেখো বাবু, দেখো কি সুন্দর, কি চকমকে। আবার হাসলো শায়লা স্বামীর ছেলে মানুষে দেখে। মনে এখন ওর আর কোনো শঙ্কা নেই। মাহবুব নিশ্চিন্তে তার ব্যবসার কাজে হংকং যেতে পারে। ভয় পাবে না শায়লা, বাবুর যত্ন ঠিকই নিতে পারবে সে। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের DC-10 উড়াল দিল মাহবুব। নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, যে ঝকঝকে সোনালি রশ্মি ছুঁয়ে গেল ওকে। পরবর্তী 6টা দিন ঝড় বয়ে গেল ওর উপর দিয়ে একটা বিজনেস ডিল করতে গিয়ে। এর মধ্যে একদিন ঢাকায় ফোন করলো, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া পেল না। ফোন ডেড। চিন্তিত হলো না মাহবুব। মাঝে মাঝে এভাবে ফোন ডেড হয়ে পড়ে ওদের বাসায়। 7ম দিনে ব্যাঙ্কোয়েট হলে একটা কনফারেন্স সেরে রুমে ফিরল মাহবুব। জামা কাপড় ছাড়ছে বিশ্রাম নেওয়ার জন্য। ঝনঝন শব্দে বেজে উঠল ফোন। অপারেটর জানালো ঢাকা থেকে ট্রাঙ্ক কল। খুশি হয়ে উঠল মাহবুব। নিশ্চয়ই শায়লা। যাক, তাহলে এবার ওদের বাসার ফোনটা তাড়াতাড়ি ঠিক হয়েছে। শায়লা? না মাহবুব, ডাক্তার মোখলেসুর রহমান বলছি। ডাক্তার চাচা? একটা খবর দিব, কিন্তু ভেঙে পড়লে চলবে না। শোনো, শায়লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমার ক্লিনিকেই আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ওর নিউমোনিয়া হয়েছে। ভেবো না, আমার পক্ষে যতদূর সম্ভব শায়লার জন্যে করব আমি। তবে ওর পাশে এখন তোমাকে খুব দরকার। হাত থেকে ফোন খসে পড়ল মাহবুবের। কোনো মতে উঠে দাঁড়ালো। পায়ের তলাটা ফাঁকা ঠেকলো। মনে হলো অসীম এক ঘূর্ণির মধ্যে সেধিয়ে যাচ্ছে ও। ঘরটা অস্পষ্ট হয়ে উঠল, দুলছে। শায়লা! অন্ধের মতো এগোলো সে দরজার দিকে। তোমার স্ত্রী মা হিসেবে খুব চমৎকার মাহবুব। নিজের কথা সে একটুও ভাবেনি। বাচ্চাটার জন্যে চিন্তায় চিন্তায়। ডাক্তার মোখলেসুর রহমানের একটা কথাও শুনছে না মাহবুব। এক দৃষ্টিতে চেয়ে আছে শায়লার পাণ্ডুর মুখের দিকে। শায়লার মুখের পেশি বার কয়েক কাঁপল। চোখ মেলে চাইল। অস্ফুট একটা হাসি ফুটে উঠল ঠোঁটে। তারপর কথা বলতে শুরু করলো। আস্তে আস্তে কথা বলছে শায়লা। বাচ্চাটা ঘুমাতে চাইতো না। আমি ভেবেছিলাম ও অসুস্থ হয়ে পড়েছে। ও দোলনায় শুয়ে থাকতো আর শুধু চেয়ে থাকতো, আর গভীর রাতে উঠে কাঁদতে শুরু করতো। প্রচণ্ড জোরে কাঁদতো ও সারা রাত, একের পর এক রাত। কত চেষ্টা করেছি থামাতে, পারিনি। আর আমি ওর কান্নার চোটে একটা রাতও ঘুমাইনি। মাথা নাড়লেন মোখলেসুর রহমান। ক্লান্তির চরমে পৌঁছে অসুস্থ হয়ে পড়েছে সে, কিন্তু ও দ্রুত আরোগ্যের পথে। কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে আশা করি। বাচ্চা? আমার বাচ্চার কি অবস্থা? ও ঠিকই আছে। ধন্যবাদ ডাক্তার চাচা। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। ওকে ওকে সান, এমনিতেই খাটো মানুষ আমি। কৃতজ্ঞ করে আরও খাটো করো না, বরং ধন্যবাদ প্রাপ্য তোমাদের ওই কাজের বুয়া জামালের মা, নাকি যেন নাম তার। শায়লা অজ্ঞান হয়ে পড়েছিল বাথরুমে। তোমাদের ওই কাজের বুয়াটা যদি বাথরুমের দরজা ভেঙে শায়লাকে বের করতে আরও ঘন্টাখানেক দেরি করত, তাহলে ওকে বাঁচানো কষ্টকর হয়ে যেত। এনিওয়ে,
শায়লাকে তুমি শিগগিরই বাড়ি নিয়ে যেতে পারবে, কাজেই চিন্তার কিছু নেই। ডাক্তার দরজা ভেজিয়ে চলে গেলেন। শায়লা দুর্বল গলায় ডাকল, মাহবুব। মাহবুব জড়িয়ে ধরল শায়লাকে। শায়লা ওর হাত দুটো শক্ত করে ধরে থাকলো। ভীত গলায় বলতে শুরু করলো, আমি নিজের সঙ্গে প্রতারণা করেছিলাম। তোমাকে বুঝতে দেইনি যে হাসপাতাল থেকে ফেরার পরও আমার শরীরটা পুরোপুরি সুস্থ ছিল না, কিন্তু বাচ্চাটা আমার দুর্বলতার টের পেয়ে গিয়েছিল। তাই প্রতি রাতে ওটা কাঁদত, কিন্তু যখন কাঁদতো না তখন অস্বাভাবিক রকম নীরব থাকতো। আমি রাতে ঘরের বাতি জ্বালাতে সাহস পেতাম না। জানতাম আলো জ্বালালেই দেখব ও আমার দিকে একটাই তাকিয়ে আছে। মাহবুব জড়িয়ে ধরে আছে শায়লাকে। শায়লার প্রতিটি কথা ও উপলব্ধি করতে পারছে অন্তরে অন্তরে। বাচ্চাটাকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে ও, টের পাচ্ছে ওর উপস্থিতি। এই বাচ্চাটা প্রতিদিন গভীর রাতে ঘুম থেকে যখন জাগে আর সবার বাচ্চারা তখন স্বাভাবিকভাবে ঘুমায়, এই বাচ্চাটা জেগে থাকে। যখন কাঁদে না তখন চিন্তা করে, আর তার দোলনা থেকে জুল করে তাকিয়ে থাকে। এসব কি হচ্ছে? নিজেকে ভর্ৎসনা করলো মাহবুব। এত চমৎকার তুলতুলে একটা বাচ্চাকে নিয়ে এসব কি ভাবছে সে? শায়লার দিকে মনোযোগ দিল সে। শায়লা বলেই চলেছে, আমি বাচ্চাটাকে খুন করতে গিয়েছিলাম। হ্যাঁ তাই, তুমি যেদিন হংকংয়ে গেলে তারপর দিনই আমি ওর ঘরে ঢুকে ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু হাত ঢুকিয়েই থাকলাম। অনেকক্ষণ নড়তেই পারলাম না, ভীষণ ভয় লাগছিল আমার। তারপর বিছানার চাদর দিয়ে ওর মুখ চেপে ধরে উল্টো অবস্থায় রেখে দৌড়ে পালালাম ঘর থেকে। মাহবুব ওকে থামাতে চাইল। না, আমাকে আগে শেষ করতে দাও। শায়লার দিকে তাকিয়ে ফেসফেসে গলায় বলল শায়লা, ওর ঘর থেকে বেরিয়ে এসে ভাবলাম ঠিক কাজটাই করেছি আমি। বাচ্চারা দোলনায় কাপড় পেঁচিয়ে এভাবে শ্বাসরোধ হয়ে কতই তো মারা গেছে, কেউ জানবেই না যে আমি কাজটা করেছি। কিন্তু ওকে মৃত অবস্থায় দেখব বলে যেই ঘরে ঢুকেছি, মাহবুব বিশ্বাস করো, দেখি কেউ মরেনি। হ্যাঁ মরেনি, বেঁচে আছে। তোষকে পিঠ দিয়ে হাসছে আর বড় বড় শ্বাস ফেলছে। তারপর ওকে আর আমার ধরার সাহস হলো না। আমি সেই যে ওর রুম থেকে চলে এসেছি আর সেদিন গেলাম না। আমি ওকে খাওয়াতেও যাইনি কিংবা একবার দেখতেও যাইনি। হয়তো বুয়া ওকে খাইয়েছে, ঠিক জানি না। আমি শুধু এটুকু জানি, সারা রাত সে চিৎকার করে কেঁদে আমাকে জাগিয়ে রাখতো, আর মনে হতো সমস্ত বাড়িতে ওটা ঘুরে বেড়াচ্ছে। ভয়ে আর দুশ্চিন্তায় আমি ক্রমাগত অসুস্থ হয়ে পড়লাম। হাঁপিয়ে উঠেছে শায়লা। দম নিতে একটু থামলো, তারপর আবার শুরু করলো। বাচ্চাটা ওখানে সারা দিন শুয়ে থাকে আর খালি আমাকে খুন করার পরিকল্পনা আঁটে। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ও বুঝতে পেরেছে ওর সম্পর্কে আমি অনেক কিছু জেনে ফেলেছি। ওর প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা নেই। আমাদের মধ্যে কোনো নিরাপত্তার বন্ধন নেই, কোনো দিন হবেও না। দীর্ঘক্ষণ কথা বলে ক্লান্ত হয়ে পড়ল শায়লা। একটু পরে ঘুমিয়েও গেল। মাহবুব অনেকক্ষণ বসে থাকলো ওর শিওরে। নড়তে যেন ভুলে গেছে ও। ওর রক্ত জমাট বেঁধে গেছে শরীরে, কোথাও একটা নার্ভও কাজ করছে না। দিনের পর শায়লাকে নিয়ে বাড়ি ফিরল মাহবুব। সিদ্ধান্ত নিল পুরো ব্যাপারটা সে জানাবে ডাক্তার চাচাকে। মোখলেসুর রহমান অখণ্ড মনোযোগে মাহবুবের সব কথা শুনলেন। তারপর বললেন, দেখো মাহবুব, তুমি ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবার চেষ্টা করো। কখনো কখনো মায়েরা তাদের সন্তানদের ঘৃণা করেন। এটা এক ধরনের দ্বৈত সত্তা, ভালোবাসার মধ্যেই ঘৃণা। প্রেমিক প্রেমিকারা হর হামেশা খুঁটিনাটি ব্যাপার নিয়ে ঝগড়া করছে। কয়েকদিন মুখ দেখাদেখি পর্যন্তও বন্ধ। বাচ্চারাও তাদের মায়েদের ঘৃণা করে। আমার মাকে আমি ঘৃণা করিনি। করেছো, কিন্তু স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। মানুষ তার প্রিয়জনের ঘৃণা করার কথা কখনো স্বীকার করতে চায় না।
কিন্তু শায়লা তার বাচ্চাকে ঘৃণা করার কথা স্পষ্ট করে বলছে। বরং বলো সে একটা ঘোরের মধ্যে আছে। ঘৃণা এবং ভালোবাসার যে স্বাভাবিক দ্বৈতসত্তা রয়েছে সে ওটা থেকে একটু এগিয়ে গিয়েছে। স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে ওর বাচ্চার জন্ম, নরক যন্ত্রণা সহ্য করেছে সে সন্তান জন্ম দেওয়ার সময়। এই প্রায় মৃত্যুর অভিজ্ঞতা এবং নিউমোনিয়ার জন্যে শায়লা বাচ্চাটিকেই একমাত্র দায়ী মনে করছে। নিজের সমস্যা সে নিজেই সৃষ্টি করছে, কিন্তু দায়ভারটা তুলে দিচ্ছে হাতের কাছে যাকে সবচেয়ে সহজ টার্গেট হিসেবে পাচ্ছে তার উপর। আমরা সবাই এটা করি। চেয়ারের সঙ্গে ধাক্কা খেলে দোষ দেই ফার্নিচারটার, অথচ নিজেরা যে সাবধান নই সেদিকে খেয়াল রাখি না। ব্যবসায় বিফল হলে অভিসম্পাদ করি খোদা, আবহাওয়া কিংবা আমার ভাগ্যকে। তোমাকে নতুন করে কিছু বলার নেই, আগেও যা বলেছি আজও তাই বলছি। লাভ হার, ওকে আরও বেশি বেশি ভালোবাসো। পৃথিবীর সেরা ওষুধ হলো ভালোবাসা। ছোট ছোট কাজের মাধ্যমে ওর প্রতি তোমার স্নেহটাকে ফুটিয়ে তোলো। এখন তুমি যেতে পারো, তবে দয়া করে চেহারা থেকে অসহায় ভাবটা মুছে ফেলো। এরপর থেকে মাহবুব তার কাজে ব্যস্ত থাকছে বেশি, তবে বেশিরভাগ সময় সে ব্যয় করছে স্ত্রীর জন্য। শায়লা এখন অনেকটাই সুস্থ। বিকেলে দুজন মিলে হাঁটতে যাচ্ছে ক্রিসেন্ট লেকের পাড়ে। আস্তে আস্তে শক্তি ফিরে পাচ্ছে শায়লা। মনে হচ্ছে ভয়টার হাত থেকে মুক্তি পাচ্ছে ও। তারপর একদিন রাতে প্রবল কালবৈশাখী ঝড় হলো ঢাকা শহরে। আকাশের বুক চিরে সাপের জিভের মতো ঝলসে উঠল বিদ্যুৎ। ভীষণ শব্দে বাজ পড়ল কাছে কোথাও। হাওয়ার কুড়োর গর্জন যেন কাঁপিয়ে দিতে লাগলো বাড়িটাকে। ভয়ার্ত গলায় শায়লা বলল, কে যেন আমাদের ঘরে ঢুকছে, লক্ষ্য করছে আমাদের। আবার স্বপ্ন দেখতে শুরু করেছো? এতদিন তো ভালোই ছিলে, আবার কি হলো? দীর্ঘশ্বাস ছাড়ল শায়লা। তারপর হঠাৎ ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম চটে যাওয়ায় আর ঘুম আসছিল না মাহবুবের। অনেকক্ষণ আগডুম বাগডুম ভাবল সে। শব্দটা হঠাৎ কানে এলো। খুলে যাচ্ছে বেডরুমের দরজা। কয়েক খুলে গেল পাল্লা দুটো। কেউ নেই ওখানে। বাতাস থেমেছে বহুক্ষণ। চুপচাপ শুয়ে থাকলো মাহবুব। মনে হলো 1 ঘন্টারও বেশি সময় সে অন্ধকারে শুয়ে আছে। তারপর হঠাৎ গোঙানির মতো কান্নার আওয়াজ ভেসে এলো দূর থেকে। কাঁদছে বাচ্চাটা। গোঙানির শব্দটা অন্ধকারের মধ্যে গড়িয়ে গড়িয়ে এলো। চারিদিকে ছড়িয়ে পড়ল শব্দটা, যেন প্রতিধ্বনি তুলল দেয়ালে। এ সময় আবার শুরু হলো ঝড়। মাহবুব খুব আস্তে আস্তে 100 পর্যন্ত গুনল। না, বাচ্চাটা থামছেই না, একভাবে কেঁদেই চলেছে। সাবধানে শায়লার বাহুবন্ধন থেকে নিজেকে বিচ্ছিন্ন করল মাহবুব। নামলো বিছানা থেকে, স্যান্ডেলে পা গলিয়ে এগোলো দরজার দিকে। ও এখন নিচে রান্নাঘরে যাবে ঠিক করলো মাহবুব। খানিকটা দুধ গরম করে নিয়ে চলে আসবে। মিশমিশে অন্ধকারটা যেন মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল সামনে থেকে। পা পিছলে গেছে মাহবুবের। নরম কি একটা জিনিসের উপর পাটা পড়েছিল। টের পেল অসীম শূন্যের এক কালো গহ্বরের মধ্যে ছিটকে যাচ্ছে সে। উন্মাদের মতো হাত বাড়ালো মাহবুব। প্রচণ্ড ঝাঁকে খেলো কবজির জোড়া। ধরে ফেলেছে রেলিং। নিজেকে একটা গাল দিল। কিসের উপর পা দিয়ে পেছলে পড়েছিল মাহবুব? জিনিসটাকে বোঝার জন্য হাতড়াতে শুরু করলো অন্ধকারে। মাথায় দ্রিম দ্রিম ঢাক বাজছে। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে ঠেকেছে। প্রচণ্ড ব্যথা করছে হাত। নরম জিনিসটা খুঁজে পেল মাহবুব। আঙুল বুলিয়ে বুঝতে পারল একটা পুতুল। বিদঘুটে চেহারার বড়সড় এই পুতুলটা সে কিনেছিল তার বাবু শোনার জন্য। হাসতে গিয়েও হাসতে পারল না মাহবুব। কে যে এভাবে জিনিসপত্র ছড়িয়ে রাখে! না, কাজের বুয়াটা ছুটিতে দেশের বাড়ি গিয়ে বড়ই মুশকিল হয়েছে দেখছি। আর একটু হলেই ভবলীলা সাঙ্গ হতে যাচ্ছিল মাহবুবের। অত উঁচু থেকে সরাসরি সিমেন্টের মেঝেতে আছড়ে পড়লে বাঁচত নাকি সে? ভাগ্যের রেলিংটা ধরে ফেলেছিল। নাস্তার টেবিলে কথাটা বলল শায়লা। আমি দিন কয়েকের জন্য
একটু বরিশাল যেতে চাই। আপা আমাকে দেখি না অনেক দিন। তুমি যদি সময় করতে না পারো আমাকে একাই যেতে দাও প্লিজ। জামালের মা বুধবার আসবে দেশের বাড়ি থেকে। সে একাই বাবুর যত্ন নিতে পারবে। আমি ওকে সঙ্গে নিতে চাচ্ছি না। আসলে বলতে পারো আমি কয়েকদিনের জন্য ওর কাছ থেকে পালাতে চাইছি। ভেবেছিলাম এই ব্যাপারে মানে ভয়টা থেকে মুক্ত হতে পেরেছি, কিন্তু তার পারলাম কই। ওর সঙ্গে এক রুমে আর থাকতে পারছি না আমি। ও এমনভাবে আমার দিকে তাকায় যেন প্রচণ্ড ঘৃণা করছে আমাকে। এইভাবে আরও কিছুদিন চললে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার মন বলছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সেটা ঘটার আগেই আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। থমথমে মুখে চায়ের কাপ টেবিলে নামিয়ে রাখলো মাহবুব। তোমার আসলে এখন দরকার একজন ভালো সাইকিয়াট্রিস্ট। তিনি যদি তোমাকে বাইরে যেতে বলেন তাহলে যেও, কিন্তু এভাবে আর চলে না। তোমার টেনশনে আমি মরলাম। তুমি বোধহয় ঠিক বলেছ। আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার। ঠিক আছে, কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো। তুমি যেভাবে বলবে সেখানেই আমি যেতে রাজি। ডোন্ট টেক ইট আদার ওয়ে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। তুমি তো জানো তুমি আমার কাছে কতখানি। তোমার সামান্য কষ্ট হলেই আমি দিশেহারা হয়ে যাই। জানি মাহবুব, আমি কিছু মনে করিনি। যাকে আজ ফিরবে কখন? অন্যান্য দিনের মতোই। কেন হঠাৎ এই প্রশ্ন? এমনি, তুমি তাড়াতাড়ি ফিরলে আমি একটু স্বস্তি পাই। চারদিকে এত অ্যাক্সিডেন্ট হয়, আর যে জোরে গাড়ি চালাও আমার খুব ভয় হয়। ও তো আমি সবসময় চালাই। অ্যাক্সিডেন্টে মরবো না, 100% গ্যারান্টি দিলাম। চলি। অফিসে পৌঁছেই ডাক্তার মোখলেসুর রহমানকে ফোন করলো মাহবুব। জানতে চাইল তার জানাশোনা কোনো ভালো সাইকিয়াট্রিস্ট আছে কিনা। ডাক্তার সানোয়ারা বেগমের কথা বললেন রহমান সাহেব। অত্যন্ত দক্ষ এবং নির্ভরযোগ্য একজন মনোবিজ্ঞানী। জানালেন ভদ্রমহিলার সঙ্গে তিনি অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন। মাহবুবকে এ নিয়ে কোনো ভাবতে হবে না। তাকে ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিল মাহবুব। তারপর ঝাঁপিয়ে পড়ল নিজের কাজে। সারাদিন কর্মব্যস্ততার পর যখন ফ্রি হলো মাহবুব, অনুভব করলো বাসায় যাওয়ার জন্য কি ব্যগ্র হয়ে আছে মন। লিফটে নামার সময় গতরাতের ঘটনাটা মনে পড়ল ওর। শায়লাকে আছাড় খাওয়ার কথাটা বলেনি সে। পুতুলটার কথা বললে সে যদি অন্যভাবে রিয়াক্ট করে, থাক, দরকার নেই বলার। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। সূর্য ডুবে গেছে। টয়োটা বিল্ডিংয়ের আড়ালে টকটকে লাল আভা ছড়িয়ে আছে ওদিকের আকাশে। সিঁদুর রং মেঘগুলোর আশ্চর্য সব মূর্তি এঁকে দিচ্ছে আকাশের বুকে। অপূর্ব। একটা সিগারেট ধরিয়ে ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছে মাহবুব। গাড়ি বারান্দায় টয়োটো রাখলো মাহবুব। শায়লাকে নিয়ে এখনই আবার বেরোবে। ঠিক করেছে লং ড্রাইভে গাজীপুরের দিকে যাবে। ফেরার পথে রাতের খাবারটা সেরে নেবে কোনো চাইনিজ রেস্টুরেন্ট থেকে। হাত ওপরে তুলে আড়মোড়া ভাঙল মাহবুব। ভরে নিল তাজা বাতাস। বেলে চাপ দিল। পিয়ানোর টুংটাং শব্দ বাজতে শুরু করলো দোতলায়। 1.5 মিনিট পার হওয়ার পরেও আসছে না দেখে ভ্রু কুঁচকে উঠল ওর। ঘুমিয়ে পড়েনি তো শায়লা? কিন্তু এ সময় তো ওর ঘুমাবার কথা নয়। দরজার নবে হাত রাখল মাহবুব। মোচড় দিল। ধাক্কা দিতেই খুলে গেল দরজা। কপালে আরও একটা ভাঁজ পড়ল ওর। সদর দরজা খোলা রাখে না কখনো শায়লা। দিনকাল ভালো নয়, ও সেটা ভালো করেই জানে। তাহলে আজকে কি হলো মেয়েটার? ঘরে ঢুকতেই উঁচু গলায় মাহবুব ডাকলো, শায়লা। কোনো উত্তর নেই। আবারও ডাকতে গেল, কিন্তু হা হয়েই থাকলো মুখ। দৃশ্যটা দেখতে পেয়েছে সে। ভয়ে তীব্র একটা ঠান্ডা স্রোত জমিয়ে দিল ওকে। কিম্ভূত পুতুলটা পড়ে আছে সিঁড়ির গোড়ায়, কিন্তু পুতুল নয়। মাহবুব তাকিয়ে আছে শায়লার দিকে। শায়লার হালকা পাতলা দেহটা দুমড়ে মুচড়ে আছে সিঁড়ির গোড়ায়, যেন একটা ভাঙা পুতুল।
আর কোনোদিনও খেলা করা যাবে না, কোনো দিনও না। মারা গেছে শায়লা। বাড়িটি আশ্চর্য রকম নিঃশব্দ, শুধু মাহবুবের বুকে হাতুড়ির আঘাত পড়ছে দমাদম। মারা গেছে শায়লা। মাথাটা দুহাতে আঁকড়ে ধরল মাহবুব, স্পর্শ করলো চম্পক অঙ্গুলি। ভীষণ ঠান্ডা, বুকের সঙ্গে চেপে ধরে থাকলো মাহবুব শায়লাকে। কিন্তু ও তো আর বেঁচে উঠবে না, আর কখনো জল তরঙ্গ কণ্ঠে ডাকবে না তার নাম ধরে। বাঁচতে চেয়েছিল শায়লা, তার কাছে নিরাপত্তা চেয়েছিল, কিন্তু ব্যর্থ মাহবুব বাঁচাতে পারেনি তার প্রিয়তমাকে, পারেনি নিরাপত্তা দিতে। যারা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু মুখখানা লাল, ঘামে চকচক করছে, যেন অনেকক্ষণ একভাবে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। ও মারা গেছে, শায়লা মারা গেছে। ফিরে পেল গালের সজোরে চড় খেয়ে। চমকে উঠল ডাক্তার মোখলেসুর রহমানকে দেখে। তিনি একের পর এক চড় মারছেন আর চেঁচাচ্ছেন। শান্ত হও মাহবুব, প্লিজ কাম ডাউন। শায়লা মারা গেছে, ও মারা গেছে ডাক্তার চাচা। পড়ে গেছে ও দোতলা থেকে পা পিছলে। গত রাতে আমিও পুতুলটার গায়ে পা পিছলে প্রায় মারা যাচ্ছিলাম। আরে এখন? মোখলেসুর রহমান ওর মাথায় হাত বোলাতে লাগলেন, কোনো কথা বললেন না। উন্মাদের মতো মাথা ঝাঁকাতে শুরু করলাম মাহবুব। জানেন ডাক্তার চাচা, আমি ওর সুন্দর একটা নাম দিব ভেবেছিলাম। এখন কি নাম দিব জানেন? আজরাইল। রাত 11টা। শায়লাকে আজিমপুর গোরস্থানে কবর দিয়ে এসেছে মাহবুব। শুকনো মুখে বসে আছে লাইব্রেরি ঘরে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে বলল, ভেবেছিলাম শায়লাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো। ভেবেছিলাম ওর মাথায় গন্ডগোল রয়েছে, কিন্তু এখন বুঝছি বাচ্চাটাকে ভয় পাওয়ার ব্যাপারটা অমূলক ছিল না। শায়লার মতো তুমিও দেখি ছেলে মানুষই শুরু করলে। অসুস্থতার জন্য শায়লা বাচ্চাটিকে দোষ দিত, আর এখন তুমি ওর মৃত্যুর জন্য তাকে দায়ী করছো। খেলনাটার উপর পা পিছলে দোতলা থেকে পড়ে ঘাড় ভেঙেছে শায়লার। এজন্যে তুমি কোনোভাবেই বাচ্চাটিকে অভিযুক্ত করতে পারো না। ওটা আজরাইল। চুপ করো, ওই শব্দটা আর কখনো মুখে আনবে না। শায়লা রাতে অদ্ভুত সব শব্দ শুনতো, কে যেন হাঁটছে ঘরে। আপনি জানেন ডাক্তার চাচা, কে ওই শব্দ করত? ওই বাচ্চাটা, 6 মাসের একটা বাচ্চা অন্ধকারে ঘুরে বেড়াতো, আমাদের সব কথা শুনতো। আর আমি আলো জ্বালাতাম, কিন্তু কিছু চোখে পড়তো না। বাচ্চাটা এত ছোট যে কোনো ফার্নিচারের আড়ালে লুকিয়ে পড়াটা ওর জন্য কোনো সমস্যাই ছিল না। থামবে তুমি? না চাচা, আমাকে বলতে দিন। সব বলতে না পারলে আমি পাগল হয়ে যাব। আমি গতবার ব্যবসার কাজে হংকং গেলাম, তখন কে শায়লাকে সারা রাত জাগিয়ে রেখেছিল, কে তার নিউমোনিয়া বাঁধিয়েছিল? ওই বাচ্চাটা। কিন্তু এত চেষ্টার পরেও যখন শায়লা মরল না, তখন সে আমাকে খুন করতে চাইল। ব্যাপারটা ছিল স্বাভাবিক। সিঁড়িতে একটা খেলনা ফেলে রাখো, বাপ তোমার জন্য দুধ না নিয়ে আসা পর্যন্ত কাঁদতে থাকো। তারপর সে অন্ধকারে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পিছলে পড়ে ঘাড় ভাঙুক। সাধারণ একটা কৌশল, কিন্তু আমি মরতে বেঁচে গেছি। কিন্তু ফাঁদটা শায়লাকে শেষ করেছে। বহু রাতে আমি আলো জেলে দেখেছি ঘুমায় না, ও এক দৃষ্টিতে চেয়ে থাকে। বেশিরভাগ শিশুই ওই সময় ঘুমিয়ে থাকে, কিন্তু ও জেগে থাকতো, চিন্তা করত। বাচ্চারা চিন্তা করতে পারে না, কিন্তু ও পারে। আমরা বাচ্চাদের মন সম্পর্কে কতটুকুই জানি। শায়লাকে ওর ঘৃণা করার কারণও ছিল। শায়লা ওকে মোটেই স্বাভাবিক কোনো শিশু ভাবতো না, ভাবতো অস্বাভাবিক কিছু। ডাক্তার চাচা, আপনি তো জানেন জন্মের সময় কত বাচ্চা তাদের মায়েদের খুন করে। এই নোংরা পৃথিবীতে জোর করে টেনে আনার ব্যাপারটা কি ওদের ক্ষুব্ধ করে? পুরো ব্যাপারটা এক সুতোয় বাঁধা। মনে করুন কয়েক লাখ বাচ্চার মধ্যে
কয়েকটা জন্মালো অস্বাভাবিক বোধশক্তি নিয়ে। তারা শুনতে পায়, দেখতে পায়, চিন্তা করতে পারে, হাঁটাচলা করতে পারে। এ যেন পতঙ্গের মতো। পতঙ্গেরা জন্মায় স্বনির্ভরভাবে। জন্মাবার কয়েক হপ্তার মধ্যেই বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী এবং পাখি পরিবেশের সঙ্গে খাপ খাপিয়ে নেয়, কিন্তু সাধারণ বাচ্চাদের কয়েক বছর লেগে যায় হাঁটতে, চলতে বা কথা শিখতে। কিংবা ধরুন, কোটিতে যদি একটি বাচ্চা অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, জন্মালো কিন্তু পূর্ণবয়স্ক মানুষের মেধা এবং শক্তি নিয়ে, কিন্তু যে ভান করল 8-10টা বাচ্চার মতোই নিজেকে দুর্বল হিসেবে প্রমাণ করতে চাইল, খিদের সময় কাঁদল, কিন্তু অন্য সময়ে অন্ধকারে একটা বাড়ির সব জায়গায় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, শুনছে বাড়ির লোকজনের কথাবার্তা। আর তার পক্ষে সিঁড়ির মাথায় ফাঁদ পেতে রাখা কত সোজা। সারা রাত কেঁদে মাকে জাগিয়ে রেখে অসুস্থ করে তোলা। ফর গড সেক, এসব কি উদ্ভট কথা বলছো তুমি? উদ্ভট শোনালেও ব্যাপারটা সত্যি চাচা। মানুষটা ছোট বলেই আমরা ওকে সন্দেহ করতে পারছি না, কিন্তু এই ক্ষুদে সৃষ্টিগুলোর ভীষণ রকম আত্মকেন্দ্রিক। কেউ ওদের ভালো না বাসলে ঠিকই টের পায়, তখন তাদের প্রতি ওদের ঘৃণা উতলে ওঠে। আপনি জানেন চাচা, পৃথিবীতে সবথেকে স্বার্থপর হয় শিশুরা। আমি বলছি না বাচ্চাটার উপর কোনো অস্বাভাবিক শক্তি ভর করেছে, কিন্তু সময়ের আগেই যে দ্রুত বেড়ে উঠেছে, আর এই ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক ঠেকছে। ধরো বাচ্চাটা শায়লাকে খুন করেছে, কিন্তু খুনের তো কোনো একটা উদ্দেশ্য থাকে। বাচ্চাটার উদ্দেশ্য কি ছিল? যে বাচ্চা জন্মগ্রহণ করেনি তার সবচেয়ে শক্তির জগৎ কোথায়? তার মায়ের জরায়ু। ওখানে সময় বলে কিছু নেই, আছে শুধু শান্তির অপার সমুদ্র। এক মনে গা ভাসিয়ে থাকো, কোনো কোলাহল নেই, নেই কোনো দুশ্চিন্তা, কিন্তু তাকে জোর করে টেনে আনা হলো এই মাটির পৃথিবীতে। স্বার্থপর এই পৃথিবীতে তাকে বেঁচে থাকতে হলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে, অথচ তার সঙ্গে যদি কারো পরিচয়ই নেই, পরিচিত জগৎ থেকে হঠাৎ এই অপরিচিত দুনিয়ায় এসে নিজেকে সে প্রচণ্ড অসহায় ভাবতে থাকে, তখন ক্ষুব্ধ হয়ে ওঠে। তার ছোট্ট মগজে তখন শুধু স্বার্থপরতা আর ঘৃণা ছাড়া অন্য কিছু থাকে না। মোহময় জগৎ থেকে কে তাকে এই নিষ্ঠুর পরিবেশে নিয়ে এলো ভাবতে থাকে সে। এর জন্য কে দায়ী? অবশ্যই মা। তার অপরিণত মস্তিষ্কের প্রতিটি কোষে তখন মায়ের প্রতি ঘৃণা প্রবলভাবে ছড়ায়। বাপ ও মায়ের চেয়ে ভালো কিছু নয়, সুতরাং তাকেও ঘৃণা করো, খুন করো দুজনকে। তুমি যা বললে এই ব্যাখ্যা যদি সত্যি হতো, তাহলে পৃথিবীর সব মহিলাই তার বাচ্চাদের ভয়াবহ কিছু একটা ভাবত। কেন ভাববে না? আমাদের বাচ্চাটা কি তার জলজান্ত উদাহরণ নয়? হাজার বছরের ডাক্তারি শাস্ত্রে বিশ্বাস তাকে প্রোটেক্ট করেছে। প্রকৃতগতভাবে সবার ধারণা যে সে খুব অসহায়, কোনো কিছুর জন্যই সে দায়ী নয়। ও আমার শায়লাকে খুন করেছে, আমি ওকে খুন করব, আমি ওকে খুন করব। ডাক্তার মাহবুবের দিকে এক গ্লাস পানি আর কয়েকটা সাদা বড়ি এগিয়ে দিলেন। তুমি কাউকে খুন করবে না, তুমি এখন আগামী 24 ঘন্টার জন্য ঘুমাবে। নাও এগুলো গিলে ফেলো, একটা ভালো ঘুম হলেই এসব উদ্ভট চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। মাহবুব পানি দিয়ে ঢক ঢক করে গিলে ফেলল ঘুমের বড়িগুলো। উপরে উঠল, কাঁদছে, বিছানায় শুয়ে পড়ল। মোখলেসুর রহমান ওর ঘুম আসা পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর চলে গেলেন। ঘুমে চোখ জড়িয়ে আসছে মাহবুবের। এমন সময় একটা শব্দ শুনল। কে 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 যেন হল ঘরে ঢুকছে। ঘুমিয়ে পড়ল মাহবুব। খুব ভোরে মাহবুবের বাসায় হাজির হলেন ডক্টর মোখলেসুর রহমান। মাহবুবকে নিয়ে উনি খুব টেনশনে আছেন।
ছোটবেলা থেকে ওকে চেনেন। প্রবণ আর অস্থির। ভাগ্যিস রাতে তিনি ওদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ড্রপ করেছিলেন, নইলে ছেলেটা শায়লার শোকে ওভাবে হাসতে হাসতে পাগল হয়ে যেত। শায়লার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল তার। এত লক্ষ্মী একটা মেয়ে, কি চমৎকার সুখে জীবনযাপন ছিল ওদের, সব ছাড়খাড় হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। মাহবুবকে তিনি কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরে আসতে বলবেন। এভাবে একা থাকলে খুব বিকৃতি ঘটতে পারে ছেলেটার। কলিং বেল বাজালেন ডাক্তার। কোনো উত্তর নেই। তার মনে পড়ল মাহবুব বলেছিল কাজের মহিলা দেশের বাড়িতে গেছে। নব ঘোরালেন তিনি। খুলে গেল দরজা। ভিতরে ঢুকলেন। ডাক্তারি ব্যাগটা রাখলেন কাছের একটা চেয়ারে। সাদা মতো কি একটা সরে গেল দোতলা সিঁড়ির দিকে। মোখলেসুর রহমান প্রায় খেয়ালই করলেন না। তার নাক কুঁচকে গেছে। কিসের যেন একটা গন্ধ পাচ্ছেন। গন্ধটা গ্যাসের। বিদ্যুৎ খেলে গেল ডাক্তারের শরীরে। ঝড়ের বেগে সিঁড়ি টপকালেন, ছুটলেন মাহবুবদের বেডরুম লক্ষ্য করে। বিছানায় নিশ্চল পড়ে আছে মাহবুব। সারা রুম ভরে আছে গ্যাসে। দরজার পাশের দেয়ালের সঙ্গে লাগানো অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডারের মুখ খোলা। হিসির শব্দে বেরিয়ে আসছে সাদা পদার্থটা। রহমানের চোখেতে মনে পড়ল মাহবুব একবার বলেছিল সে তার বেডরুমে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার লাগিয়েছে, কারণ তার কোনো এক বন্ধু নাকি বিছানায় শুয়ে সিগারেট খেতে খেতে মশারিতে আগুন লাগিয়ে পুড়ে মরার জোগাড় হয়েছিল। মাহবুবেরও শুয়ে শুয়ে সিগারেট খাওয়ার অভ্যাস আছে। শায়লার তাগিদেই নাকি সে নিরাপত্তার জন্য ওই সিলিন্ডার লাগিয়েছিল দেয়ালে। মোখলেসুর রহমান দ্রুত সিলিন্ডারের মুখ বন্ধ করলেন। বন্ধ জানালাগুলো খুলে দিলেন। তারপর দৌড়ে এলেন মাহবুবের কাছে। ঠান্ডা হয়ে আছে শরীর। অনেক আগেই মারা গেছে মাহবুব। কাশতে কাশতে ঘর থেকে বেরোলেন ডাক্তার। চোখ দিয়ে অবিরল ধারায় পানি ঝরছে। মাহবুব কিছুতেই ওই সিলিন্ডারের মুখ খোলেনি। ঘুমের মধ্যে ওর হাঁটার অভ্যাস আছে বলেছিল এই কথাটা শায়লা। কিন্তু যে পরিমাণ ঘুমের ওষুধ ডাক্তার ওকে খাইয়েছেন তাতে দুপুর পর্যন্ত মাহবুবের অঘরে ঘুমোবার কথা। সুতরাং এটা আত্মহত্যা হতেই পারে না। তাহলে কি? ঘরে মিনিট 5 পাথর হয়ে দাঁড়িয়ে থাকলেন ডাক্তার মোখলেসুর রহমান। তারপর এগোলেন নার্সারি রুমের দিকে। দরজা বন্ধ। ধাক্কা দিয়ে খুললেন তিনি দরজাটা। দাঁড়ালেন দোলনার পাশে। দোলনাটা খালি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার দোলনা ধরে। তারপর অদৃশ্য কাকে যে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, নার্সারির দরজাটা বন্ধ ছিল, তাই তুমি তোমার সবচেয়ে নিরাপদ স্থান দোলনাতে ফিরে আসতে পারোনি। তুমি বুঝতে পারোনি যে বাতাসের ধাক্কায় দরজাটা অমন শক্তভাবে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি জানি তুমি এই বাড়ির কোথাও লুকিয়ে আছো আর ভান করছো এমন কিছুর আসলে যা তুমি নও। আমি এখন শায়লা আর মাহবুবের মতো কথা বলছি, তাই না? কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি অপার্থিব কোনো কিছুতেই বিশ্বাস করি না। তারপরও আমি কোনো ঝুঁকি নেব না। নিচে নেমে এলেন ডাক্তার। চেয়ারে রাখা ডাক্তারি ব্যাগ খুলে একটা যন্ত্র বের করলেন। হল ঘরে ঘর ঘর একটা আওয়াজ শোনা গেল। কি যে ঘষ্টে ঘষ্টে আসছে এইদিকে। পাই করে খুললেন ডাক্তার। আমি তোমাকে এই দুনিয়ায় এনেছি, আর এখন আমি তোমাকে এখান থেকে সরিয়ে দেব। শব্দ লক্ষ্য করে ঠিক 6 পা এগিয়ে গেলেন ডাক্তার। হাতটা উঁচু করে ধরলেন সূর্যালোকে। দেখো বাবু, কি চকমকে, কি সুন্দর। সূর্যের আলোয় ঝিকিয়ে উঠল স্ক্যালপেলটা। শুনছিলেন আমাদের আজকের গল্প অনিশ দাস অপুর খুদে ঘাতক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।